আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। অনুশোচনা নেই, ক্ষমাও চাননি শেখ হাসিনা, শুধু ফাঁকা আওয়াজ, বিরক্ত স্বরাষ্ট্রমন্ত্রী। এদেশে তাদের রাজনীতির আর গ্রহণযোগ্যতা নেই। চেহারা দেখা গেছে ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। ছিল না কোনো ভূমিকা, সমর্থনও নেই কোনো বক্তব্যে। সরকার ব্যর্থ বলে দিল্লিতে কথা বলছে শেখ হাসিনা, বললেন নাহিদ। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দেওয়া উচিত হবে না, মন্তব্য জামায়াত আমিরের। এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে মানুষের ঢল, গুম খুন সহ ক্ষমতার দম্ভের কথা বলছে রক্তে লেখা ইতিহাসের ভাষায়। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দেশ অস্থিতিশীল করতে আড়াল থেকে মাঝে মাঝে ফাঁকা আওয়াজ দিচ্ছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন এবং কক্সবাজারের মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের আর এদেশে রাজনীতি করার অনুমতি দেবে না। এ সময় টেকনাফ সহ কক্সবাজারে অপহরণ বন্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট স্থাপন করার কথাও জানান তিনি। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা দেখা গেছে মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি ছিল দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব নামক একটি বেসরকারি গণমাধ্যম সংগঠনের আয়োজিত অনুষ্ঠান। সেখানে দেয়া কোনো বক্তব্যকে ভারত সরকার সমর্থন বা অনুমোদন করে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে দেয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারের ব্যর্থতার কারণেই পতিত শক্তি দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান চিত্র প্রদর্শনী শেষে তিনি একথা বলেন। সত্যিকার অর্থেই জুলাই এখনো শেষ হয়নি। পতিত শক্তির উত্থান বন্ধে যে ধরনের কূটনৈতিক তৎপরতার প্রয়োজন ছিল সেটি করতে সরকার পুরো ব্যর্থ। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, সেটিও সরকার করতে চায় না। আর এ কারণে গণভোটের গণরায় বর্তমান সরকার চুরি করেছে। জুলাইকে এখন দলীয়করণ করছে, আবার গণঅভ্যুত্থানকে অবহেলা করেছে তারা। এমন চলতে থাকলে আওয়ামী লীগের মতোই পরিস্থিতি হবে বলেও জানান তিনি। কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি। সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। দল ভারী করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আমির বলেন, দেশের 70% মানুষের রায়কে কোনো অবস্থাতেই অবমূল্যায়ন করতে দেয়া হবে না। গ্যাস ও বিদ্যুতের দামে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এবং সম্পর্কে আরো কিছু ঘটনা দল বাড়ি করার জন্য তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করব, একটু অন্যায়
একটি জঘন্য অপরাধ। কারণ এই দেশের রাজনীতিকে তারাই হত্যা করেছিল, তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো প্রকাশ করলেই এটাই জাতির জন্য দুঃখজনক। এ পর্যন্ত আওয়ামী লীগ কোনো দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনা। জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয় সহ সরকারি অনুষ্ঠানে মব সৃষ্টি করে দেশে আওয়ামী লীগকে ফেরার প্রেক্ষাপট তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। এ সময় জামায়াত এনসিপি জোটকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা এই সরকারের পতন চায়। তাদের মনে রাখতে হবে, বিএনপি মরলে তাদেরকেও মরতে হবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে সর্বশেষ মব করা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যত আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নতা দেখছেন, এটা পরিকল্পিতভাবে জামাত ইসলাম সৃষ্টি করছে বলে আমি মনে করি, এবং পরিকল্পিতভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করে বহির্বিশ্বের কাছে তারা দেখাতে চায় যে বাংলাদেশের সরকার ব্যর্থ হচ্ছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নাই। 3 থেকে 4 মাস না যেতেই সরকারকে ব্যর্থ বলে আন্দোলন আর মব তৈরি করে পতন ঘটাতে চাওয়া ব্যক্তিরা ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে আন্দোলন না করে বিরোধী জোটকে সংসদে আলোচনা করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকারমন্ত্রীর দাবি, বিগত সরকারের আমদানি নির্ভর নীতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের চরম সংকট তৈরি হয়েছে। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। এতে অংশ নেন দেশের বেসরকারি টেলিভিশনের বার্তা বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা, সাংবাদিক সংগঠনের নেতা, শিক্ষাবিদ ও সরকারের শীর্ষ পর্যায়ের 2 মন্ত্রী। আমরা এটা রোধ করবেন কিভাবে জানি না আমরা। অনুষ্ঠানে বক্তারা বিগত সময়ে গণমাধ্যমের উপর শাসক গোষ্ঠী ও মালিকপক্ষের পক্ষপাতপুষ্ট নিয়ন্ত্রণ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের কাছে নীতিগত প্রস্তাব তুলে ধরেন। ন্যায্য বেতন, চাকরির নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের একটা চাপ ছিল, আমরা আসলে আমাদের বিবেককে কাজে লাগিয়েছি কিনা। আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, টেকসই, গতিশীল ও স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটা রেগুলেশনের মধ্যে আনতে পারি, নট কন্ট্রোল, প্রত্যেকের যার যার ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য পাওনা, মালিকের ন্যায্য ব্যবসায়িক পরিবেশ, তখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই জগতের সাংবাদিকরা একটা ওয়েজ বোর্ডের মধ্যে আসবেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র চর্চা না হওয়া দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে, এখানে ঠিক উল্টোটা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। ধ্বংসস্তূপ থেকে দায়িত্বভার নেওয়ার পর সরকারের যাত্রা 6 মাস না পেরোতেই বিরোধী জোটের সরকার বিরোধী আন্দোলনের তীব্র সমালোচনা করেন তিনি। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। গণমাধ্যম কর্মীদের নিজেদের অধিকার আদায়ে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের মধ্যেই তো সমস্যাটা, এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন আপনাদের নিজেদের স্বার্থে এখন। রুদ্র রফিক, RTV, ঢাকা। গণ আকাঙ্ক্ষাকে যারা বুঝতে পারেননি তারাই ইতিহাসের পাতায় পতন হওয়ার রচনা লিখেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে টিএসসি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এছাড়া জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে যারা খেলায় মেতেছেন তাদের দেশ উন্নয়নের ক্রেডিট নেয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত বক্তারা ডিবেটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গণতন্ত্র চর্চায় ভূমিকা রাখার আহ্বান জানান। আমরা দেখেছি যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতির অভাবের কারণে সংসদে বিতর্কের সকল সুযোগ থাকা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনের কোনো মিত্র শক্তিরা তারা এই অভ্যাসের মধ্যে ঢুকে পড়ছেন বারবার। আমরা বিশ্বাস করতে চাই যে এই বিভ্রান্তি থেকে তারা বেরিয়ে আসবেন।
যে গণভবন ছিল গুম খুন সহ দেশের মানুষের অধিকার হরণ ও ক্ষমতার দম্ভের কেন্দ্রস্থল, সেই ১৭ একর জায়গা আজ কথা বলছে রক্তে লেখা ইতিহাসের ভাষায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নেমেছে মানুষের ঢল। তবে সময়সূচির কিছুটা রদবদলে ভোগান্তিতেও পড়তে হয়েছে দর্শনার্থীদের। বিস্তারিত দেখুন তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। ২৪-এর রাজপথ কাঁপানো স্লোগান, বারুদের গন্ধ আর উত্তাল মিছিলের ইতিহাস কথা বলছে পাথরের গায়ে কাচের ফ্রেমে। গণভবনের লাল ইটের পথ ধরে হেঁটে যাওয়া মানুষের সারি ছুটছে রক্তঝরা ইতিহাসের স্মৃতির ঘরে। কাচের ভেতরে সাজানো শহীদের সেই রক্তমাখা জামা কিংবা গুমের শিকার কারো ডায়েরির পাতা, প্রতিটি নিদর্শন যেন এখানে কথা বলছে। থমকে দাঁড়ান ছোট বড় সব বয়সী মানুষ, অজান্তেই চোখে আসে অশ্রু। এত আবেগ চলে আসে, যে কান্না চলে আসে, যে কত কষ্ট করছে তারা। হৃদয়ের কথাগুলো সেভাবে আমি প্রকাশ করার মতো আমার সেই শাব্দিক ভাষাটা হয়তো নাই। আয়নাঘরের বন্দিশালার অন্ধকার থমথমে পরিবেশ থেকে বিশাল ডিজিটাল পর্দায় ভেসে ওঠা আন্দোলনের নানা দৃশ্যপট এক নিমিষেই ফিরিয়ে নিয়ে যায় রক্তক্ষয়ী সেই দিনগুলোতে। গণভবন থেকে রূপান্তরিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখতে অনলাইনে স্লট বুকিং ব্যবস্থা থাকলেও ছুটির দিনে নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘন্টা পর জাদুঘরের ফটক খোলায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। ওনারা বন্ধের দিনে দিচ্ছে ৩টা থেকে, তাও গতকালকে নোটিশ দেখলাম সকাল 11টা থেকে যথারীতি লেখা আছে এখানে নোটিশ। এখন দেখি তো এখানে লেখা আছে বিকেল 3টা থেকে 5টা। 11টার পরেই আসছি, হয়তো 11:30 12টার ভিতরে এখানে পৌঁছেছি, কিন্তু এখন শুনি এসে 3টার সময় দিবে। কিছুটা বিলম্ব কিংবা ক্লান্তি সবকিছুই ফিকে হয়ে যায় জাদুঘরের ভেতরে ঢোকার পর। ইটপাথরের এই চত্বরে রাখা প্রতিটি স্মারক যেন স্পষ্ট বার্তা দেয় এই স্বাধীন নিঃশ্বাসের পেছনে কতটা রক্ত আর চোখের জল মিশে আছে। শত শত প্রাণের বিনিময়ে পাওয়া ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। জুলাইয়ের এই স্মৃতি জাদুঘর শুধুমাত্র শহীদদের স্মৃতি রক্ষার্থে নয়, সর্বসাধারণের প্রত্যাশা, সাধারণ মানুষ এবং সরকার জুলাইয়ের চেতনাকে ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শোলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সৃষ্টিকর্তার পরে যেখানে গেলে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চান বলেও জানান মন্ত্রী। আর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে আইনের পথ ধরেই হাঁটতে হবে। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। গণঅভ্যুত্থানকে পুঁজি করে যারা উপদেষ্টা হয়েছিলেন তারা শহীদদের যথাযথ মূল্যায়ন করেননি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব সাধারণ মানুষের। তিনি আরও বলেন, জনগণের ভোটের রায় প্রতিষ্ঠা করতে হবে যেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে। গণঅভ্যুত্থানের সেই সংস্কারের স্পিরিটকে ধারণ করে, নতুন রাজনীতিকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করব যেন আগামীতে এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, কোনো সরকার এবং শাসক গোষ্ঠী যেন ফ্যাসিস্টে পরিণত হতে না পারে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি হলেই বিভিন্ন অজুহাতে বাড়ানো হয় মুরগির পাইকারি দাম। ক্রেতাদের মতে, নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি থাকলে অসাধু সিন্ডিকেটের কারসাজি কমবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম।
তানজিলা মিম একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করেন। মাস শেষে নির্দিষ্ট বেতন পেলেও ঊর্ধ্বগতির বাজারে সংসারের হিসাব আর মিলছে না তার। শুধু মিম নন, তার মতো অসংখ্য মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে। গরিবের আমিষের চাহিদা মেটাই ডিম। সেই ডিমের দামও এক সপ্তাহে ডজনে বেড়েছে 10 থেকে 20 টাকা। দাম বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ব্রয়লার মুরগি 200 টাকা, সোনালী 360 টাকা থেকে 70 টাকা এবং দেশি মুরগি 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 10 টাকা কামাই করে যদি 10 টাকা খাইলে 4 টাকা খাইব কি? দামটা মনে করেন গ্যাসের সপ্তাহ থেকে ওই যে মুরগি কম আসতেছে, তার জন্য 10 টাকা 5 টাকা মানে ডিবেট হয়ে গেছে, বাড়ছে আর কি। শুধু আমিষ নয়, বাড়তি দাম গুনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও। দেশি মসুর ডাল 150 টাকা, মোটা দানা মসুর ও ছোলা 90 টাকা, বোতলজাত সয়াবিন তেল 200 টাকা, খোলা সয়াবিন 180 টাকা এবং দাম বেড়ে সরিষার তেল 300 টাকা। কেজিতে আরও 1 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 105 থেকে 6 টাকায়। দাম বাড়ছে নতুন করে চিনিগুড়া পোলাও চাল, দাম বাড়ছে রাইস ব্যান চাল, দাম বাড়ছে সরিষার তেল। যে চিনিগুড়া খোলাটা ছিল 130-40 টাকা, এখন 180 থেকে 200 টাকা প্লাস। সবকিছুর দাম এটা মানুষের ক্রয় সীমার অনেক উপরে। ভরা মৌসুমেও লাগামহীন মাছের বাজার। বাড়তি দামে শিং মাছ 400 থেকে 450 টাকা, ছোট রুই 220 থেকে 230 টাকা, বড় রুই 500, কাতল 600, তেলাপিয়া 200 থেকে 220 টাকা। গত সপ্তাহে 1 কেজি 1.5 কেজি রুই মাছ আমি কিনেছি 250-280, সেই রুই মাছ এই সপ্তাহে বলতেছে 350-360। এদিকে আবারও পোলাও চালের দাম বেড়ে 200 থেকে 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাটারিয়া তোপ 87, নাজির শাইল 76 থেকে 92 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম অনেক বেশি আগের থেকে, এখন ক্রয় করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ক্রেতাদের মতে নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি থাকলে অসাধু সিন্ডিকেটের কারসাজি কমবে। আব্দুর রহিম, RTV, ঢাকা। দেশের 2টি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোট 16 জন এবং আহত অন্তত 30 জন। সিলেটের ওসমানী নগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। এই ঘটনায় আহত হয়েছেন 12 জন। অন্যদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় নিহত হয়েছেন 7 শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 18 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরও জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। সিলেটের ওসমানী নগরে ঢাকা সিলেট মহাসড়কের দয়ামির বাজার এলাকায় 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। সকাল 7:30টায় এ দুর্ঘটনা ঘটে। মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না। কাকে দেবো, আমি কাকে কোন বাসা বলবো? এই আমার বাসা নেই। বাসায় চিনবুঝে তাকাই দিই, বাসায় ছিল আর্তনাদ, চিৎকার। আমার যে বন্ধু আমার আগে সাথে মারা গেছে। সোজা ঢাকার পথে যাচ্ছে, ওরা মানে ওভারটেক করতেছিল, মানে রাস্তাঘাটে খুবই অবস্থা খারাপ। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করেন। মানে চিকিৎসারত অবস্থাতে একজন মারা গেছে, বাকি 14 জনের চিকিৎসা চলতেছে। এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি, আর একজনের আইয়ের ইমার্জেন্সি অপারেশন চলতেছে। বাকি 12 জন আলহামদুলিল্লাহ মানে অত দুশ্চিন্তার কারণ নাই। এদিকে বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় রাস্তার পাশে অপেক্ষমান 7 শ্রমিক নিহত হয়েছেন। চিকিৎসাধীন 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ভোর 5:30টায় বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাঝে মাঝে একটা না একটা লোক মারা যায়। আজ নয় কিছু লোক আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা এটা চাই না। ছেলে পার হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রী পার হচ্ছে, কোনো গুরুত্ব দেয় না। এখানে এটা খুব অতি জরুরি, আমরা চাচ্ছি এখানে একটা আইল্যান্ড হওয়া দরকার। আমরা আজকে আশ্বাস নেব না, আমরা একদম ডাইরেক্ট নিজ চোখে কাজ দেখবো, কাজ দেখার পর আমরা রোড থেকে সরে যাব। দুর্ঘটনার পর আইল্যান্ড নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। প্রায় 4.5 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী এনে আইল্যান্ড নির্মাণের কাজ শুরু করা হলে অবরোধ তুলে নেন তারা। যে মৃত হয়েছে তাদের সকলের পরিবারকে 25,000 টাকা করে সরকারি যেটা দেওয়া আছে সর্বোচ্চ সেটা করে দেওয়া হবে, আর যারা আহত হয়েছে তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক ফ্যামিলিকে। তদন্ত কমিটি করব, এই যারা এই অ্যাক্সিডেন্টগুলো ঘটিয়েছে এটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। লামিয়া তানজিন মাহমুদ, RTV। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকরা শহীদ হলেও শ্রমজীবী মানুষের সরকারের কোনো ভাগ চায়নি। তারা চেয়েছেন সম্মান, অধিকার, মর্যাদা। কিন্তু গত 2 বছরে তাদের সঙ্গেই সবচেয়ে বেশি প্রতারণা করা হয়েছে। চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নীতি নৈতিকতা ধ্বংস হয়ে গেছে। এখন রাজনীতির নামে তারা গালাগালি শুরু করেছে।
অনুষ্ঠানে দলটির জেলা সভাপতি মাহমুদ হোসেন ছাড়াও অন্যান্যরা বক্তব্য রাখেন। শহীদ হয়েছেন সবচেয়ে বেশি, কিন্তু আমার শ্রমিক শ্রমজীবী মানুষ সরকারের তারা কোনো ভাগ চায়নি। কি তারা চেয়েছেন? তারা সম্মান চেয়েছেন, অধিকার চেয়েছেন, তারা মর্যাদা তারা চেয়েছেন। যাদের হাতে ভবিষ্যৎ, যারা আমাদেরকে ভবিষ্যৎ নেতৃত্ব প্রদান করবেন, সেই তরুণদেরকে এদের নীতি নৈতিকতা সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে। রাজধানীর পল্লবীতে মাদক কারবার এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আলমগীর ও জ্যোৎস্না নামে দুজন গুলিবিদ্ধ হন। শুক্রবার সন্ধ্যায় পল্লবী থানার সেকশন 11 এর মসজিদুল তাইয়েবা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ জানায় গোলাগুলির প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে দেখছে তারা। সবাই গল্প করতেছিল, হঠাৎ করে ওনারকে আয়া কলার ধরছে এদিকে কেউ ছিল না, ওই এক লোক আয়া কলার ধরছে, পরে ওনাকে ধরার পরে হাঁচি করার পরে ওনাকে আরেকজন আইসা মাস্ক পরা ছিল তাকে গুলি করে দিয়ে চলে গেল। লোকজনের কাছ থেকে শুনেছি যে এরা মাস্ক পরা ছিল, তারপরে তাদের দৈহিক বর্ণনা শুনেছি। আমরা তো কিছু সন্দেহ করছি, ইনশাল্লাহ এটা পরবর্তীতে ডিটেলস জানানো হবে। আমাদের তদন্ত সম্পন্ন হলে অ্যাকচুয়ালি কারা ছিল, কেন, কি উদ্দেশ্যে এটা করেছে, এটা আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো। নবাবগঞ্জে স্বামী হত্যা মামলা তুলে না নেওয়ায় দফায় দফায় হামলা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, গত বছরের 12 ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী মোখলেসুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিরা। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করার পর আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে প্রতিনিয়ত চাপ দিচ্ছে। রাজি না হওয়ায় গত 26 মে আত্মীয় স্বজনের ওপর চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে হামলা চালায়। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন ভুক্তভোগী এই নারী। প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে অংশ নিচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব রাজশাহী স্টার্স এএফসি। আগামী 17 থেকে 23 আগস্ট মালয়েশিয়ার প্রিলিমিনারি স্টেজের খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে গ্রুপ এতে দলটির প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাবাহ এফএ ও গুয়ামে রোভার্স এফসি। আসরটিকে সামনে রেখে বাফুফেতে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। শনিবার থেকে শুরু হবে দলে অনুশীলন। দলের হেড অফ ফুটবল গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, ভালো প্রস্তুতি নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী স্টার্স এফসি। দর্শক, রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অনুশোচনা নেই, ক্ষমাও চাননি শেখ হাসিনা, শুধু ফাঁকা আওয়াজ। বিরক্ত স্বরাষ্ট্রমন্ত্রী, এদেশে তাদের রাজনীতির আর গ্রহণযোগ্যতা নেই। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত, ছিল না কোনো ভূমিকা, সমর্থনও নেই কোনো বক্তব্যে। সরকার ব্যর্থ বলেই দিল্লিতে কথা বলছে শেখ হাসিনা, বললেন নাহিদ। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া উচিত হবে না, মন্তব্য জামায়াত আমিরের। এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে মানুষের ঢল, গুম খুন সহ ক্ষমতার দম্ভের কথা বলছে রক্তে লেখা ইতিহাসের ভাষায়। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।